ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের উপরে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভকারীদের হটাতে পুলিশের অভিযান। জিম্মি মুক্তি ইস্যুতে ইসরায়েলে বিক্ষোভ, যুদ্ধবিরতি বাস্তবায়নে নেতানিয়াহুর উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বন্দীদের স্বজনদের। টানা চীনের গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টিতে মহাসড়কে ধস, নিহত কমপক্ষে ৩৬, আহত অনেকে, উদ্ধার কাজ চলছে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালালো একদল দুর্বৃত্ত এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপরে লাঠিসোঁটা নিয়ে একদল মুখোশধারী চড়াও হয়, ভাঙচুর চালায় শিক্ষার্থীদের তাঁবুতে। বেশ কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে হটাতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের উচ্ছেদে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও তৎপর পুলিশ। প্রশাসন ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিলেও তা অমান্য করে ইসরায়েল বিরোধী অবস্থান কর্মসূচি চলছিল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। পুলিশ নয়, শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ দুর্বৃত্তদের হানা, মাস্ক বা মুখোশের আড়ালে ঢাকা ছিল হামলাকারীদের মুখ। ব্যাট রড নিয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা, ভাঙচুর চলে তাঁবুতে, ছিঁড়ে ফেলে ফিলিস্তিনের পতাকা। এলোপাতাড়ি মারধরের শিকার হয় বিক্ষোভকারীরা, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা, আহত হয় বহু ছাত্রছাত্রী। আমার এক বন্ধু মাথার পেছনে বড় ধরনের আঘাত পেয়েছে। আমাদের উপর নৃশংস হামলা চালিয়েছে, অথচ সাথে আমরা কিছুই করিনি। তাঁবুর সামনে নিজেদের দাবি আদায়ে দাঁড়িয়েছিলাম। তারা এসে আমাদের ব্যাট লাঠি দিয়ে পেটাতে শুরু করে, সামনে যা পায় ছুঁড়ে মারে। উত্তপ্ত পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ, তবে তারাও আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে শুরু করে তৎপরতা। এ সময় ভেতরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বাইরে মিছিল নিয়ে জড়ো হয় শত শত শিক্ষার্থী। যখন মেটাল ব্যাট নিয়ে বিক্ষোভকারীদের পেটানো হলো, নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। আর আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি, আমাদের সরিয়ে দিতে তৎপর তারা। মঙ্গলবার পুলিশের অভিযানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে হটানো হয় শিক্ষার্থীদের। ধরপাকড়ের শিকার ৩ শতাধিক। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর আন্দোলনকারীদের হটাতে অভিযান চলছে টেক্সাস, অ্যারিজোনা, উইসকনসিন সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ধরপাকড়ের শিকার বহু ছাত্রছাত্রী। পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় উইসকনসিন ইউনিভার্সিটিতে। কোনো কিছুতেই অবশ্য আন্দোলন থেকে পিছু হটতে রাজি নয় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। এখনও নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ। গাজায় আগ্রাসন বন্ধ আর মার্কিন গবেষণা প্রকল্পে ইসরায়েলের বিনিয়োগ বাতিলে গেল 2 সপ্তাহ ধরেই নজিরবিহীন বিক্ষোভ চলছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পুলিশের অভিযান চলছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি।看到天天冒起的白烟，代表这是每一个枪击后的一个结果。像今天一定是个历史性的时刻，记录了号称言论自由的国家是如何破坏那些为了享有言论自由的一些人们他们所遭遇到的情况。这场和平示威进入了第7天，其之前的和平示威的活动到在30号晚间因为一个插曲之后变成了一个暴力事件，从而导致今天晚上我们看到这样的一个结果。后续的情况我们看到警察越来越多的被开出来，也代表了说他们越来越接近学生。那有部分的警察第一次到了目前整个舆论大众的角落，可以说他们已经进入了目前。দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা আছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়।
এই যে বিক্ষোভরত শিক্ষার্থীরা আছেন তাদেরকে আসলে দমনেই সেখানে দেখতে পাচ্ছি পুলিশের যে অভিযান সেটি চলছে। বেশ কিছুদিন যাবতই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভরত শিক্ষার্থীরা আছেন সেখানে, এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় আন্দোলনরত এই শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হামলাও চালানো হয়েছে। এবং যেদিন থেকে এই বিক্ষোভ শুরু হয় সেদিন থেকেই প্রশাসন কঠোর অবস্থানে সেখানে পুলিশ ঘেরাও করে রেখেছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি একজনকে আটকও করা হচ্ছে ইতোমধ্যেই। এবং আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত, গাজায় যে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তারই প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে, এবং এই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই প্রচুর শিক্ষার্থীদের ধরপাকড় করা হচ্ছে, তারপরও তারা থেমে নেই। আপনারা সরাসরি দেখছিলেন এই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি গাজার শিশুরা কৃতজ্ঞতা জানিয়েছে। বুধবার উপত্যকার দেইর আল বালা শহরে একটি হাসপাতালের সামনে শিশুরা জড়ো হয়, আর এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ক্যাপশন লেখা ছিল, এবং গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে গাজাবাসীর সাথে একাত্মতা জানানোয় সাধুবাদ জানান উপত্যকার বাসিন্দারা। পুলিশি অভিযান, ধরপাকড়ের মধ্যেই নামাজ আদায় করছেন আন্দোলনরত মুসলিম শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জামাতের দৃশ্য ধরা পড়ে রয়টার্সের ক্যামেরায়। দেখা যায় চারদিক থেকেই পুলিশ ঘিরে রেখেছে, আর এমন পরিস্থিতিতেই ক্যাম্পাসের খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়। অন্য ধর্মমতের বিক্ষোভকারীরাও আশপাশেই উপস্থিত ছিল। যুক্তরাষ্ট্রে চলমান ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। নামাজের সময় হলেই ক্যাম্পাস চত্বরে জামাত আয়োজন করে মুসলিম শিক্ষার্থীরা। এমন বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ, এখনই যুদ্ধবিরতি কার্যকরের কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার আবারও তেল আবিব সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বৈঠক করেন নেতানিয়াহু সহ ইসরায়েলি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে। ব্রিফিংয়ে ব্লিনকেন বলেছেন, সমঝোতার জন্য সবকিছুই প্রস্তুত। হামাস রাজি হলেও যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে। আর পররাষ্ট্রমন্ত্রী এমনটা বললেন যে এই মুহূর্তে যদি সংঘাত বন্ধ না হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে, যা সামাল দেওয়া সম্ভব হবে না। গাজায় ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র নতুন রুটের ব্যবস্থা করেছে বলেও ব্লিনকেন জানিয়েছেন। গাজায় ত্রাণ যেন নিরাপদে পৌঁছাতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি, তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে যুদ্ধবিরতির জন্য। এই মুহূর্তে যদি যুদ্ধবিরতি কার্যকর না হয় তবে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ব্রিফ করছিলেন, সেটি আপনারা শুনছিলেন। একদিকে জিম্মি মুক্তি, অন্যদিকে রাফায় অভিযান বন্ধ করা নিয়ে চাপ বাড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপরে চাপ বাড়াতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান বন্দীদের স্বজনদের, যাতে করে গাজায় হামলা বন্ধের বিনিময়ে হামাসের হাতে বন্দীদের মুক্তি নিশ্চিত হয়। এদিকে ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, কোনোভাবেই রাফা অভিযান মেনে নেওয়া হবে না। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে তেল আবিবে। হামাসের অভিযানে 7 মাস পার হলেও এখনও বন্দীদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু প্রশাসনের ওপর ক্ষুব্ধ স্বজনেরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। স্বজনদের উদ্ধারে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। ইসরায়েল সরকার এবং হামাস কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, তাই প্রেসিডেন্ট বাইডেনের উচিত নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়ানো। আমরা বাইডেনকে ধন্যবাদ দিতে চাই, কারণ কার্যকর উদ্যোগ যা নেয়ার তিনি নিয়েছেন। বাইডেনের উচিত ইসরায়েলি সরকারকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। এতদিন হয়ে গেল অথচ সরকার জিম্মিদের উদ্ধার করতে পারছে না। এ অবস্থায় ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যে কোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রাজি করাতে চলছে তোড়জোড়। চাপ দেওয়া হচ্ছে রাফায় অভিযান না চালানোর বিষয়েও। যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্ট করেছি আমরা। একদিকে হামলা বন্ধ হবে, অন্যদিকে জিম্মিরা মুক্তি পাবে। আর রাফার বিষয়েও আমাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই। শহরটিতে স্থল অভিযানের বিষয়টিকে আমরা কখনোই সমর্থন দেব না।
এদিকে গেল কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে গাজায় মানবাধিকার লঙ্ঘন ইস্যুটি, যাতে দেশে এবং আন্তর্জাতিক দুদিকেই চাপে তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিটের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। নেতানিয়াহু সহ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিও আলোচিত হচ্ছে কয়েকদিন ধরে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে লাতিন দেশ কলম্বিয়া। বুধবার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক শ্রমিক দিবসের আয়োজনে এই ঘোষণা দেন, জানান ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণেই এই সিদ্ধান্ত। এদিন রাজধানী বোগাতায় সমর্থকদের সাথে র্যালিতে অংশ নেন পেট্রো। শোভাযাত্রা শেষে তিনি ভাষণ দেন। তীব্র সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলায় তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান অন্যান্য দেশের প্রতি। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ইহুদি বিদ্বেষ আখ্যা দিল হোয়াইট হাউস। বিবৃতিতে এমনটি জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাম্পিয়েরে। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চলমান এই আন্দোলন ইহুদি বিদ্বেষী মনোভাব থেকেই করা হচ্ছে। যে কোনো মূল্যে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। আর এই ইস্যুতে আগামী সপ্তাহে ক্যাপিটল হিলে বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই আন্দোলনের নিন্দা জানাবেন বলেও হোয়াইট হাউস জানিয়েছে। লেবাননের দক্ষিণে উত্তেজনার মধ্যে উত্তরাঞ্চলে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে ইসরায়েল। বুধবার দেশটির সেনাপ্রধান কথা জানিয়েছেন। সীমান্তে নতুন এলাকায় সেনা মোতায়েনও করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে এমনটি দাবি হিজবুল্লাহর। বুধবার ইসরায়েলের একাধিক স্থাপনায় 4 দফা হামলা চালায় গোষ্ঠীটি। পাহাড়ি এলাকায় রকেট ও ক্ষেপণাস্ত্র ছড়ে এবং গাইডেড মিসাইল দিয়েও হামলা চালিয়েছে। দাবি, তাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী রকেট ও গোলা ছুড়েছে। শতলু শহর আক্রান্ত হওয়ার কথাও স্বীকার করেছে তেল আবিব। জানিয়েছে, লেবাননের 3টি স্থানে হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান বাহিনী হামলা চালিয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে তুরস্ক। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান। তিনি বলেছেন, সন্ত্রাসী কায়দায় নিজ ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে, যা মেনে নেওয়া সম্ভব নয়। আর তাই দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজেতে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ জানিয়ে বলেছেন, ফিলিস্তিনে গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তারই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত বলে জানায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়ায় মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির রুদ্র মূর্তি দেখছে অঞ্চলটির বাসিন্দারা। 2 সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিস্ফোরিত হয়েছে আগ্নেয়গিরিটি। বিপর্যয় এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে কাছাকাছি দ্বীপে থাকা 12,000-এর বেশি বাসিন্দাদের। আর দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বেশ কিছু ফ্লাইটও বাতিল করে কর্তৃপক্ষ। লাভার এই ভয়াবহ উদগীরণ যেন মৃত্যু আর ধ্বংসযজ্ঞের বার্তা। ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি থেকে গেল 3 দিন ধরে চলছে অগ্নুৎপাত। প্রায় 2 কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে কালো ধোঁয়া, ছাই আর পাথরখণ্ড, যা আশেপাশের এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। সবথেকে কাছের দ্বীপ টাগুলান্টাং ছেয়ে যায় লালচে কালো ধোঁয়ায়। পথে ঘাটে আস্তরণ পড়ে ছাই আর পাথরখণ্ডের। গেল 2 সপ্তাহে দ্বিতীয়বারের মতো উদগীরণ হয় মাউন্ট রুয়াংয়ের জ্বালামুখ থেকে। টাগুলান্ডাং সহ আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সামরিক তৎপরতা শুরু হয়েছে। ভয় আর আতঙ্কে শহর ছাড়ছেন সবাই। এরই মাঝে 12,000-এর বেশি বাসিন্দাদের অন্যত্র নিয়েছেন কর্তৃপক্ষ। যখন ভূমিকম্প শুরু হয় তখন আতঙ্কে পাহাড়ের উপরের দিকে ছুটে যাই আমরা। রাত 2টায় যখন নিচে নামি ঠিক তখনই বুঝতে পারি আগ্নেয়গিরির জ্বালামুখ বিস্ফোরিত হয়েছে। পরিস্থিতির বর্ণনা দেওয়া অসম্ভব। সবাই আতঙ্কিত। বিস্ফোরণের ফলে পাথর ছাই পড়তে থাকায় সরকারের অনুমোদিত আশ্রয়স্থলে ছুটে যায়। বিপর্যয় এড়াতে বন্ধ ছিল মানাডোর প্রাদেশিক রাজধানীর সামরাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটের ওঠানামা। তাই ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ শহরের বাসিন্দারা। ফ্লাইটের অপেক্ষায় আছি, প্রয়োজনীয় সব কাজও শেষ। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু এখন জানতে পারি মাউন্ট রুয়াং এর বিস্ফোরণের কারণে আমাদের ফ্লাইট বাতিল হয়েছে।
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে টাগুলান্টাং দ্বীপে সুনামি আঘাত হানার শঙ্কায় দ্রুত বাসিন্দাদের সরে যেতে বলা হয়। পরিস্থিতির ভয়াবহতায় জারি করা হয়েছিল সর্বোচ্চ সতর্কতা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে আয়রন ডোম তৈরি করার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার মিশিগান অঙ্গরাজ্যে সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যে মিসাইল ডিফেন্স শিল্ড বা আয়রন ডোম তৈরি করবে তা ইসরায়েলের চেয়ে আরও বেশি উন্নত হবে। ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আর এ সময় জো বাইডেনকে লক্ষ্য করে অযোগ্য উল্লেখ করে ট্রাম্প বলেন যে বর্তমান প্রেসিডেন্টের অযোগ্যতাই বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। To the edge of nuclear war. That sounds reasonable. Arrive at the Oval Office. ভয়াবহ বন্যার কবলে ব্রাজিলের দক্ষিণাঞ্চল অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন, 21 জন নিখোঁজ। টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর প্লাবিত হয়েছে শতাধিক শহর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের রিও গ্রান্ডে দো সুল রাজ্য। চলমান বন্যায় দেশটিতে পর্যন্ত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 1500। প্রবল পানির তোড়ে রাস্তাঘাট ভেঙে গেছে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ ও দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। বুধবার পূর্বাঞ্চলীয় এলাকা দুটিতে রাতভর গোলাবর্ষণ করে রুশ বাহিনী। এর মধ্যে জোলোউচিভ শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বোমা আঘাত হানে, আবাসিক স্থাপনায় বিস্ফোরিত হয় সেগুলো। এতে 3 জন নিহত হয়, 2 জন আহত হয়। অন্যদিকে কুপিয়ান্স্ক শহরের কাছাকাছি লেলিউকিভকা গ্রামেও হামলা চালায় রুশ বাহিনী, এতে 1 জন নিহত হয়েছে। চীনের গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে অন্তত 36 জন প্রাণ হারিয়েছেন, 20 জন আহত হয়েছে। টানা বৃষ্টির কারণে এই ধস সৃষ্টি হয় বলে কর্তৃপক্ষ জানায়। বিবৃতিতে বলা হয়েছে, গেল কয়েকদিন ধরেই গুয়াংডং প্রদেশে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বুধবার মেঝু শহর এবং ডাবু কাউন্টির মধ্যকার মহাসড়কের একটি অংশ ধসে পড়ে। কর্তৃপক্ষ জানায় প্রায় 60 ফুট অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সড়কটিতে যানবাহন ছিল শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এই হতাহত হয়। মহাসড়কে ধসে পড়া অংশে 20টির মতো গাড়ি আটকা পড়ে। তাদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে কর্তৃপক্ষ। ঘটনাস্থলেই অনেকের প্রাণ যায়। উদ্ধার কাজ শেষ হওয়ার পর সড়কটি সংস্কার করা হবে, তবে এটি সময় সাপেক্ষ। প্রিয় নায়িকার অস্তিত্ব হারিয়ে দিতে চাননি ভক্ত, আর তাই চামড়া দিয়ে বই বাঁধাই করেছেন। 300 বছর আগে প্যারিসে এই কাণ্ড হয়েছিল। সপ্তদশ শতকের সেই বইটির দেখা মিলল নিউ ইয়র্কের বইমেলায়। বিক্রেতা বলছেন যে পশুর চামড়া স্বাভাবিক হলেও বই বাঁধায় মানব চামড়ার ব্যবহার বিরল। তাই অদ্ভুত এই বইটির দামও হাঁকা হচ্ছে একেবারে আকাশ ছোঁয়া। কিনতে হলে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে প্রায় $250 কোটি টাকা। দেখে সাধারণ কোনো মলাটের বই মনে হলেও মানুষের চামড়া দিয়ে বাঁধানো এই বই। নিউ ইয়র্কের একটি বইমেলায় প্রদর্শিত হয়েছে বিরল বইটি। ঘটনাটি সপ্তদশ শতকের। চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্যারিসে পড়াশোনা করতে আসেন স্প্যানিশ এক শিক্ষার্থী। থিয়েটারে একদিন নাটক দেখতে যান তিনি। নাটকটি এতই পছন্দ হয়ে যায় যে সেটির একটি কপিও কিনে আনেন, যার মলাটেই পরে ব্যবহার করেন মানুষের চামড়া। নাটকের নায়িকা মারা গেলে ঘটনাক্রমে তার মরদেহের পোস্টমর্টেম করেন ওই মেডিকেল শিক্ষার্থী। তখনই নায়িকার মরদেহ থেকে চামড়া কেটে ব্যবহার করেন বইয়ের মলাটে। কিন্তু কেনই বা এমন করলেন ওই শিক্ষার্থী, যার উত্তর রয়েছে খোদ বিক্রেতার কাছেই। তখনকার দিনে শুধু বেওয়ারিশ মরদেহেরই পোস্টমর্টেম করা হতো, যা দাফন করা হতো গণকবরে। যে কারণে পছন্দের নায়িকাকে চিরতরে হারিয়ে যেতে দিতে চাচ্ছিলেন না সেই শিক্ষার্থী। নিউ ইয়র্কের বইমেলায় প্রদর্শিত বইটির বিক্রয় মূল্য হাঁকা হয়েছে $45,000। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।